বাংলাদেশে নির্বাচিত সরকার এলেই স্বাভাবিক হবে সম্পর্ক, মন্তব্য ভারতীয় সেনা প্রধানের। শত্রুতা সবার জন্য ক্ষতিকর। কাঁটাতারের বেড়া নিয়ে সীমান্তে থমথমে অবস্থা, বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করলেও দিল্লি। জুলাই হত্যাকাণ্ডে আলামত নষ্টের চেষ্টা করেছিল শেখ হাসিনা, জড়িতদের কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। এবং প্লট জালিয়াতির ঘটনায় শেখ রেহানার টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা, আসামি করা হয়েছে শেখ হাসিনাকেও। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বের চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। সেনা দিবস পালনের আগে সোমবার সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ভারতের সেনা প্রধান এই কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার। কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর, তাতে কারো স্বার্থই চরিতার্থ হবে না। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, সে দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন। গত আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা তারা যোগাযোগের মধ্যেই ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। এ নিয়ে সতর্ক অবস্থানে আছে বিজিবি ও বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফ এর কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। রাতেও টহল দিয়ে পরিস্থিতি নজরে রাখছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। তবে বেড়া তৈরির কাজ এখনও বন্ধ রেখেছে বিএসএফ। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করে বিজিবি। সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ হাই কমিশনার নুরুল ইসলামকে। বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট 5টি স্থানে বেড়া দেওয়ার চেষ্টা করছে অভিযোগে গতকাল রোববার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। একই সাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানান প্রসিকিউটর তানভীর হোসেন জোহা ও বিএম সুলতান মাহমুদ। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগও করেছেন তারা। প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। কল রেকর্ড, ভিডিও ফুটেজ, টেক্সট মেসেজ সহ সব ধরনের তথ্য প্রমাণ রয়েছে এর মধ্যে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। জুলাই আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুনানি শেষে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, আজকে 3টি আবেদন ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। এর মধ্যে একটি ছিল ইমাম হোসেন তাইমের হত্যাকাণ্ড নিয়ে যাত্রাবাড়ির এসি তানজিল আহমেদের বিরুদ্ধে তাকে 20 জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। রাজুকের প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের নামে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একটি মামলায় আসামি করা হয়েছে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে। ব্রিটেনের কোনো সংসদ সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে করা এটি প্রথম মামলা। আব্দুর রহিমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমদ।
ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়। এজাহারে বলা হয়, পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের ক্ষেত্রে শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিক অন্যান্য আসামিদেরকে জালিয়াতি এবং দুর্নীতি করতে প্রভাবিত করেন। রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। শেখ রেহানাকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা সহ ১৫ জনকে আসামি করা হয়েছে। রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সরকারি কর্মকর্তা সহ আসামি করা হয়েছে ১৬ জনকে। আসামিরা প্রত্যেকে সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় পূর্বাচল নতুন শহরের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে প্লট বরাদ্দের জালিয়াতির সাথে জড়িত ছিলেন। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হিউম্যান মেটানিউমোভাইরাস, সংক্ষেপে HMPV ভাইরাসে দেশের মানুষের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ভাইরোলজিস্ট ডক্টর SM রাশিদুল ইসলাম। তবে ৫ বছরের নিচে প্রবীণ এবং অন্যান্য রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শই বিশেষজ্ঞর। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান এই গবেষক। এশিয়ান টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। করোনা সংক্রমণের ৫ বছর পর চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে পুরো বিশ্বে। সম্প্রতি বাংলাদেশে একজন শনাক্ত হওয়ায় দেশেও তৈরি হয়েছে নানান ভীতিকর পরিস্থিতি। তবে বিশেষজ্ঞরা বলছেন, অনেক আগে থেকেই দেশে এই ভাইরাসের উপস্থিতি থাকায় এবং এতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর না পাওয়ায় উদ্বেগের কিছু নেই। সময় মতো যদি আমরা ব্যবস্থা নেই, একটু সতর্ক থাকলেই, এবং কোভিডটা আমাদের যা শিখিয়েছে, আমাদের হাঁচি কাশির সময় আমাদের ব্যবস্থা করা, নিয়মিত হাত ধোয়া, তারপর সর্দি কাশি হলে মাস্ক পরিধান করা, মানুষের সাথে মানুষের দূরত্ব বজায় রাখা, সেগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমরা এই মেটানিউমো ভাইরাস সহ অন্য শ্বাসতন্ত্রজনিত যত ভাইরাস আছে সব কিছুর এগেনস্টে আমরা প্রতিরোধ করতে পারবো। করোনার মতো এই ভাইরাস দ্রুত ছড়াবে কিনা জানতে চাইলে এই বিশেষজ্ঞ বলেন, এখনো সেটি বলা না গেলেও কোভিডের সময় দেশের মানুষের ইমিউনিটি বাড়ায়, এমনিতেই অনেকেই সুস্থ হয়ে যাবেন। আসলে এই শ্বাসতন্ত্রজনিত যত ভাইরাসের জীবাণুগুলো যে ছড়ানোর যে বিষয়টা, আমরা যদি বলি যে ইনফ্লুয়েঞ্জা বলি, আমরা মেটানিউমো ভাইরাস বলি, আমরা করোনা বলি, এগুলো আসলে হাঁচি কাশির মাধ্যমেই ছড়ায়। এখন দ্রুত সংক্রমণ হবে কি হবে না, এটা আসলে কতটা কাছাকাছি আছে, একজন রোগাক্রান্ত ব্যক্তি কতটুক বেশি পরিমাণ সে আক্রান্ত, সে কত কাছাকাছি আরেকজন ব্যক্তির সংস্পর্শে আসছে, সেটার উপর আসলে নির্ভর করে। এটা আসলে সেরকমভাবে বলা যাবে না যে করোনা ভাইরাসের তুলনায় এই মেটানিউমো ভাইরাসের সংক্রমণের ঝুঁকিটা বেশি অথবা কম। এই ভাইরাসের কোনো টিকা এবং ভ্যাকসিন তৈরি না হলেও যার যে উপসর্গ দেখা যায়, চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেই রোগের চিকিৎসা দিতে পারবেন বলে জানান এই গবেষক। যাদের আসলে কেমোথেরাপি পায়, অথবা যারা ডায়াবেটিস, অথবা যারা কিডনি সমস্যা বা অন্য কোনো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, তারা যদি এই ধরনের ভাইরাসের এই হিউম্যান মেটানিউমো ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকির থেকেই যায়। তো এসব ক্ষেত্রে আসলে একটু বাড়তি সতর্কতা নিয়ে আমাদের সবার চলা উচিত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রশাসনের নাকের ডগায় চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও নানা অজুহাতে প্রতিনিয়তই চলছে অবৈধভাবে পাহাড় কর্তনের কাজ। স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনকে ম্যানেজ করেই পাহাড় খেকো সিন্ডিকেটরা দিনরাত কাটছে পাহাড়। এর ফলে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। তাই পাহাড়ের প্রাণ প্রকৃতি রক্ষায় পাহাড় কাটা বন্ধের দাবি স্থানীয়দের। মন্দন প্রতিনিধি নুরুল কবিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। ভৌগোলিক অবস্থানের কারণে সমতলের চেয়ে আলাদা পার্বত্য জেলা বান্দরবান। তাই বিভিন্ন পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে বসতি গড়ে তুলেছে জেলার লক্ষাধিক মানুষ। অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও পাহাড় খেকো সিন্ডিকেটরা
দিনরাত সমানতালে কাটছে পাহাড়। তবে স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তর সহ সবাইকে ম্যানেজ করে চলে সিন্ডিকেটের পাহাড় কাটার কাজ। পুলিশকে বলে টাকা খাওয়াইলে তো দিনের আইসে মারি কাটতে, এখন ওরা আসে দেয় রাতকে। তারা অনুমতিবিহীন তারা কাটতেছে, তারা কাউকে কোনো তোয়াক্কার করতেছে না। যারা পাহাড় কাটে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এদিকে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে অভিযানের পাশাপাশি সিন্ডিকেট চক্র শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। সম্প্রতি সময় যেসব জায়গায় পাহাড় কর্তন দেখা যাচ্ছে সেসব জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় ভিজিট করেছি, তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলতেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত এনফোর্সমেন্ট মামলার প্রক্রিয়াধীন রয়েছে এবং যে সিন্ডিকেটগুলো রয়েছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। শনাক্ত করার পরে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব যাতে পরবর্তী তারা এই ধরনের কাজ করতে না পারে। গত 1 বছরে জেলায় পাহাড় কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে 72টি মামলাসহ অর্ধ কোটি টাকার অধিক জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। তানিয়া আহমদ, এশিয়ান টেলিভিশন। খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 জন মারাত্মক আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রুহুল আমিন ও ফিরোজ নামের 2 জনের মৃত্যু হয়। এ সময় হোসাইন গাজী নামের একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার উপজেলার গদাইপুর খেলার মাঠ সংলগ্ন পিচের রাস্তায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পাইকগাছা থেকে মোটরসাইকেল যোগে রুহুল আমিন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় গদাইপুর খেলার মাঠ এলাকায় পৌঁছলে একটি ইঞ্জিন ভ্যানকে সাইড দিতে গেলে রুহুল আমিন মোটরসাইকেল সহ পড়ে যান। বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলটি তাদের গায়ের উপর উঠে যায়। স্থানীয়রা তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুহুল আমিন এবং ফিরোজের মৃত্যু হয়। পটুয়াখালীর কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি কে এম বাচ্চু ও তার বয়োবৃদ্ধ পিতা ইউনুস খলিফাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রবিবার কুয়াকাটা চৌরাস্তা এলাকায় ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিক ও তার পিতাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। কুয়াকাটা শ্রমিক দলের সহসভাপতি জসিম মৃধা ও পৌর কৃষক দলের সভাপতি আলী খন্দকারের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ওই সাংবাদিক ও স্থানীয়রা। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জুলফিকার রোলিং স্টিল মিল নামের এক কোম্পানির জমি দখল ও কোম্পানির কাজে বাধা দিয়ে তার নির্মাণ শ্রমিকদের বিভিন্ন হুমকি প্রদানের অভিযোগ উঠেছে কাঁচপুর এলাকার মতিন খান ও তার সহযোগীদের বিরুদ্ধে। জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়ন ললাচি চেঙ্গাইন এলাকায় জুলফিকার স্টিল মিলের মালিক মাহবুবুর রশিদ জুয়েল ও রতন মিয়া একটি শিল্প প্রতিষ্ঠান করার জন্য চেঙ্গাইন এলাকার বিভিন্ন জমি খরিদ করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ শুরু করেন। সম্প্রতি এই জমিতে চোখ পড়ে মতিন খান নামের এক আওয়ামী লীগের নেতার। তিনি জোর করে অবৈধ উপায়ে জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি জানিয়েছেন। মানিকগঞ্জে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তারুণের উৎসব টি-20 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসি আক্তার বন্যার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডাক্তার মনোয়ার হোসেন মোল্লা। মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় এ সময় জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক আব্দুল মমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আমানুল্লাহ, আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খান মজলিস প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে 2 সহোদরকে কুপিয়ে হত্যা মামলার আসামি ওসমান প্রকাশ সৌরভ বলিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার রাউজানের গহিরা সত্তার ঘাট এলাকা থেকে স্থানীয় জনতা সৌরভ বলিকে ধরে রাউজান থানায় সোপর্দ করে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজাদি বাজার মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ আজাদি অপসারিত হওয়ার পর আবারও মাদ্রাসা দখলের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ। রবিবার মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আব্দুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ঐতিহ্যবাহী এই দিনই প্রতিষ্ঠানটি রক্ষায় শূরা বৈঠকের নামে বহিষ্কৃত মাওলানা হাবিবুল্লাহ আজাদি কর্তৃক মাদ্রাসা দখলের চক্রান্ত বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
গাজীপুরের কালিয়াকুড়ে এক শিক্ষককে মারধরের মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রনি। সোমবার কালিয়াকুড় প্রেস ক্লাবের রনি অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, ঘটনার সময় তিনি গাজীপুরে ছিলেন। সিসিটিভি ফুটেজে তার উপস্থিতির কোনো প্রমাণ নেই। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট শিক্ষক অতীতে দলীয় প্রভাব খাটিয়ে নানা অনৈতিক কাজ করেছেন ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে, বৈষম্যমূলক আচরণ করতেন। রনি এটিকে ষড়যন্ত্রমূলক ঘটনা উল্লেখ করে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। পটুয়াখালী কলাপাড়ায় অর্ধশতাধিক মানবতা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন রাবনাবাদ নদীতে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এ সময় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ভেনু পত্নী সুরাইয়া ফাহিমা এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুফসিদুল আলম ও উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে, তাই প্রথম সংস্কার হলো অতি দ্রুত নির্বাচন দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। সোমবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার AM উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে দেশ বিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা বিএনপির সভাপতি AKM ফজলুল হক খোকন। এর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান। আজকে তাহলে যে সংস্কারের কথা বলছেন, প্রথম সংস্কার হলো যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নোয়াখালীতে ড্রাম ট্রাক চলাচলের দাবিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছে জেলার ড্রাম ট্রাক মালিক সমিতির সদস্যরা। চৌমুহনী চৌরাস্তাকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, সঠিক কাগজপত্র থাকার পরও হাইওয়ে থানা পুলিশ তাদেরকে প্রতিনিয়ত হয়রানি করে থাকে। এদিকে গাড়িগুলো চলাচল বন্ধ হয়ে পড়াতে অনেকেই বেকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। এ সময় বক্তব্য রাখেন জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক জুবাইর হোসেন, ড্রাইভার রায়হান ও ড্রাইভার সোহেল। বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম মহানগরের অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার বোরহানুদ্দিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও মানবাধিকার কর্মীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে লিখিত বক্তব্য তুলে ধরেন ইঞ্জিনিয়ার বোরহানুদ্দিনের স্ত্রী স্কুল শিক্ষিকা ফারজানা আক্তার। তিনি বলেন, গত 9 জানুয়ারি ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে নিয়ে অতিরঞ্জিত কথাবার্তা প্রচার করে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। অবিলম্বে ইঞ্জিনিয়ার বোরহানুদ্দিনের মুক্তির জন্য প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ফারজানা আক্তার। এরপরে জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাপানের মিয়াজাকি কেঁপে উঠল শক্তিশালী 6.8 মাত্রার ভূমিকম্পে। সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়াজাকিতে 48.9 কিলোমিটার গভীর। এদিকে জাপানিজ কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জ কিউশু এবং শিকোকুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে 1 মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে। কিউশুর মিয়াজাকিতে এরই মধ্যে 20 সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গিয়েছে। লস অ্যাঞ্জেলেস হলো হলিউডের প্রাণকেন্দ্র, যেটি আমেরিকার প্রধান বিনোদন কেন্দ্র। সেখানে ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে ছাই হচ্ছে লস অ্যাঞ্জেলেসের বিশাল অংশ। এই দাবানলটি 17,600 একর জায়গা জুড়ে ছড়িয়েছিল। শক্তিশালী বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুনের তীব্রতা শুধুই বাড়ছে। দাবানলে পুড়ে গেছে হলিউড হিলসও, যেখানে বিখ্যাত হলিউড সাইনবোর্ডটি অবস্থিত। বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হেমো। লস এঞ্জেলসের দাবানলে পুড়ে ছাই হয়েছে সেখানকার বিশাল এলাকা। যে 4 স্থানে দাবানলে পুড়ে ছাই হয়েছে সেগুলো অভিজাত এলাকা হিসেবেই পরিচিত। সমুদ্রে ঘেরা এসব এলাকায় সাধারণত বসবাস করেন ধনী ব্যক্তিরা। এদের মধ্যে যেমন আছেন বলিউড তারকারা, তেমনই আছেন অনেক ধনকুবের।
দাবানলে ছাই হয়েছে প্যারিস হিললেনের মালিবুর বাড়ি। TMZ জানিয়েছে দাবানলে অন্তত 33 জন তারকার বাড়ি পুড়েছে। পুড়েছে 2 বার অস্কার জয়ী অভিনেতা অ্যান্থনি হপকিন্সের বাড়িও। এছাড়াও জেফ ব্রিসেস, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি ওলসদের সহ আরও বেশ কয়েকজন হলিউড তারকার বাসভবন দাবানলের আগুনে পুড়ে ছাই হয়েছে। দাবানলের আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন অনেকেই। এদের বিলাসবহুল সব আবাসস্থল এখন শুধুই স্মৃতি। শুধু তাই নয়, দাবানলের কারণে বাতিল হয়েছে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিং সহ নানান অনুষ্ঠান। এই ঘটনায় সমবেদনা জানাচ্ছেন বিশ্ববাসী। মৃত্যু হয়েছে এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ররি স্কাইজের। দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য $15 মিলিয়ন বা 183 কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি। এই অনুদান ফায়ার সার্ভিস ফাউন্ডেশন, আঞ্চলিক ফুড ব্যাংক সহ অন্যান্য সংস্থায় যাবে। শুধু তাই নন, আরও অনেকেই নিত্যপণ্যের সঙ্গে খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং প্রধান মহসিন মিয়াকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সভা করেছে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ। পরে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট প্রকৃত ঘটনা উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেছেন। এর আগে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসী বাংলাদেশিরা একটি প্রতিবাদ সভা আয়োজন করে। এতে বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশি আব্দুল মুহিত আলমগীর, মোহাম্মদ দিদারুল ইসলাম, মোহাম্মদ সুরুজ্জামান সরকার, মোহাম্মদ আলী নিশাদ প্রমুখ। এ সময় বক্তারা বাংলাদেশ উইং প্রধান মহসিন মিয়ার বিরুদ্ধে এটি কুচক্রী মহল কর্তৃক প্রচারিত মিথ্যা উদ্দেশ্যমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শেষ পর্যন্ত এলপি গ্যাস উৎপাদনের মূল্য সংযোজন কর ভ্যাট 7.5% নির্ধারণ করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দেশজুড়ে গ্যাস সংকটের মধ্যে চাহিদা ও সরবরাহ বাড়তে থাকা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপি গ্যাসের এই ক্ষেত্রে ভ্যাট ছিল 5%, যে হিসেবে ভ্যাট বাড়ল 2.5%। এতে এলপি গ্যাসের দাম বাড়ার শঙ্কার কথা বলে আসছেন ভোক্তারা, যাদের মধ্যে শিল্প কারখানার উদ্যোক্তা ও বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা রয়েছে। সোমবার এলপি গ্যাস উৎপাদনের 7.5% নির্ধারণের বিষয়টি স্পষ্ট করে বিশেষ আদেশ জারি করে রাজস্ব আদায়কারী প্রধান সংস্থা এনবিআর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে অরিজিনেটিভ গ্র্যান্ড ফিয়েস্টা ভলিউম। দিনব্যাপী চট্টগ্রাম নগরীর খুলশী থানাস্থ সিডি অ্যাভিনিউ নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় 1350 মেধাবী শিক্ষার্থী নিয়ে আয়োজিত হয়। এই অনুষ্ঠানেতে ছিল অলিম্পিয়াড ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা, যেখানে 5ম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করে। প্রধান নির্বাহী মোহাম্মদ শহীবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় দুই বক্তা অন্তিক মাহমুদ এবং ফাহাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতায় হাচাবো পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে। মুদাসসির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, এএসপি মিজানুর রহমান মিজান সহ আরও অনেকে। শেষ করবে সেন সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বাংলাদেশে নির্বাচিত সরকার এলেই স্বাভাবিক হবে সম্পর্ক, মন্তব্য ভারতীয় সেনা প্রধানের। শত্রুতা সবার জন্যই ক্ষতিকর। কাঁটাতারের বেড়া নিয়ে সীমান্তে থমথমে অবস্থা, বাংলাদেশ উপ হাই কমিশনারকে তলব করল দিল্লি। জুলাই হত্যাকাণ্ডে আলামত নষ্টের চেষ্টা করেছিল শেখ হাসিনা, জড়িতদের কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন।
এবং প্লট জালিয়াতির ঘটনায় শেখ রেহানা টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা, আসামি করা হয়েছে শেখ হাসিনাকেও। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।